জানাচ্ছি। প্রথমে একটু দেখে নেওয়া যাক টেন্স জিনিসটা কি। ক্রিয়া সংগঠিত হওয়ার ভিন্ন ভিন্ন সময়কে টেন্স বলে। এই টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। তার পরবর্তীতে প্রত্যেকটি টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রেজেন্ট টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটার আবার আরেকটা নাম রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তারপর রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এই টেন্সের সহায়তায় পরবর্তীতে যে জিনিসগুলো ইজিলি সমাধান করতে পারবো বা যে জিনিসগুলো সমাধান করতে আমাদের কাজে লাগবে, যখন আমরা ট্রান্সলেশন করব তখন আমাদের এই টেন্স আমাদের জন্য হেল্পফুল হবে। এর পরবর্তীতে আমরা যখন বয়স নির্ণয় করব, বয়স নির্ণয়ের ক্ষেত্রেও আমাদের টেন্সটা কার্যকরী হবে। পাশাপাশি আমরা যখন ন্যারেশন নির্ণয় করব বা ন্যারেশন খুঁজে বের করব, তখনও আমাদের এই টেন্সটা কাজে লাগবে। বিশেষ করে রাইট ফর্ম অফ ভার্বস মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা বের করার ক্ষেত্রেও আমাদের টেন্স খুব বেশি কাজে লাগবে। তো এখন আমরা একটা একটা করে আলোচনা করার চেষ্টা করব। আমি আমার আলোচনার সুবিধার্থে, আমাদের যেহেতু এখানে সময়ের ব্যাপার রয়েছে, তাই আমরা একটা সংজ্ঞা লিখে রাখছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জিনিসটা আসলে কি একটু হালকা আলোচনা করি। যে টেন্স বর্তমানের কোনো কাজ করা, অভ্যাস বা চিরন্তন সত্য কথা বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এটার একটা স্ট্রাকচার রয়েছে, আমরা যদি স্ট্রাকচারটা একটু লিখি, যেমন এর স্ট্রাকচারটা এরকম দাঁড়ায়: সাবজেক্ট, তার পরবর্তীতে আসে ভার্ব, তার পরবর্তীতে আসে অবজেক্ট। এখানে আরও একটা কথা বলে রাখি, আমরা সংক্ষেপে আমাদের বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য সাবজেক্টের বদৌলতে শুধুমাত্র আমরা এস লিখব। তারপর আমরা ভার্বের ক্ষেত্রে ভি লিখব, অবজেক্টের ক্ষেত্রে শুধুমাত্র ওবি দিব। অর্থাৎ আমি সাবজেক্টের বদৌলতে এস, ভার্বের বদৌলতে ওবি, আর অবজেক্টের বদৌলতে আমরা ওবি লিখব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা দাঁড়ালো সাবজেক্টের পরে ভার্ব আসবে, তারপর অবজেক্ট আসবে। আমরা যদি কিছু উদাহরণ নিয়ে আলোচনা করি তাহলে বিষয়টা আমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যায়। যেমন আমি একটা উদাহরণ নিতে পারি, তাকবীর দুধ পান করে। অর্থাৎ এটা হচ্ছে একটা অভ্যাসের ব্যাপার। এটা যদি আমরা এই নিয়মে ট্রান্সলেশন করি তাহলে হবে তাকবীর ড্রিঙ্কস মিল্ক। এখানে আরও একটি বিষয় আমি অ্যাড করেছি। এই এক্সাম্পলের মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে যে ভার্বের পর আমরা ওই সাবজেক্টের পর যে ভার্ব আসছে, ভার্বের সাথে একটা বাড়তি এস যুক্ত হয়েছে। আমরা যারা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বা ইএস যুক্ত হয়, তাহলে এই বিষয়টাও এখানে আমাদের আলোচনায় চলে আসলো। আমরা যদি আরও একটা উদাহরণ নেই, যেমন তারিফ স্কুলে যায়, এটা এই নিয়মে লিখলে হবে তারিফ goes to school। আমরা আরও কিছু উদাহরণ নেই, বিষয়টা আমাদের আরও ক্লিয়ার হবে। মানুষ মরণশীল, আমরা লিখলাম মানুষ মরণশীল। চিরন্তন অভ্যাস, চিরন্তন সত্য যেটা মানুষ মরণশীল। ম্যান ইজ মর্টাল। আমরা লিখতে পারি আমরা বাংলাদেশে বাস করি। আমরা বাংলাদেশে বাস করি। তাহলে এটা ট্রান্সলেশন করলে হবে উই লিভ ইন বাংলাদেশ। অর্থাৎ আমাদের এই টেন্সে বলা হয়েছিল যে বর্তমানের কোনো কাজ করা বা অভ্যাস বা চিরন্তন সত্য, এরকম আমার
প্রথম উদাহরণে ছিল দুধ পান করে, এটা একটা সাধারণ অভ্যাস, স্কুলে যায় সাধারণ কাজ, মানুষ মরণশীল, এটা হচ্ছে চিরন্তন সত্য কথা, আমরা বাংলাদেশে বাস করি, এটা হচ্ছে ঐতিহাসিক সত্য, আমরা সেই মহান স্বাধীনতা জয়লাভের পর থেকে বাস করে আসছি, এখনও আমরা সেখানেই বাস করছি। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা এরকম দাঁড়ায় যে টেন্স দ্বারা বর্তমান কালে কোনো কাজ চলছে বা হচ্ছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এটা হচ্ছে সংজ্ঞার মাধ্যমে চেনার উপায়। পাশাপাশি বাংলা বাক্য দেখেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা চিনতে পারি। এখানে কিছু বাংলা চেনার উপায় রয়েছে, অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে তেস, তেসি, তেসে, তেসেন, চস, চস রসইকার, চস একার, চস একাদন্তন্য, ছি, ছ, ছেন, যে কোনো একটি যোগ থাকে। যেমন যাইতেছি, যাইতেছে, যাচ্ছি, এইরকম ক্রিয়ার শেষে শব্দগুলো যুক্ত থাকে। আমরা আমাদের সংজ্ঞার মতো যদি আমরা দেখে থাকি, তাহলে উদাহরণ নেওয়ার আগে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি স্ট্রাকচারটা নেই, এটা শুরুতে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পর সাহায্যকারী ভার্ব হিসাবে এম, ইজ অথবা আর বসবে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, আর যদি আমার অবজেক্ট থাকে তাহলে সেটাও আমাদের যুক্ত হবে। অর্থাৎ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দেখলাম। সাবজেক্টের পর সাহায্যকারী ভার্ব হিসাবে এম, ইজ, আর বসতে পারে, আর মূল ভার্বের সাথে আইএনজি বসবে। যদি অবজেক্ট থাকে তাহলে আমরা সাথে অবজেক্টটা যোগ করে নেব। আমরা যদি কিছু উদাহরণ দিই তাহলে বিষয়টা আমাদের আরও ক্লিয়ার হয়ে যায়। যেমন লিখলাম তাকবীর চা পান করছে, তাহলে ইজ ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং টি। অর্থাৎ এক্ষেত্রে আমাদের সাবজেক্টের পর সাহায্যকারী ভার্ব ইজ বসছে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আমরা আরেকটি উদাহরণ নেব। তারিফ স্কুলে যাচ্ছে, তারিফ স্কুলে যাচ্ছে, অর্থাৎ তার কাজটা বর্তমানে চলছে এরূপ বোঝাচ্ছে। তাহলে আমরা সাবজেক্টটা লিখে নিলাম, তারপর হেল্পফুল ভার্ব ইজ দিলাম, স্কুলে যাচ্ছে, যাওয়া হচ্ছে গো, যেহেতু নিয়ম বলতেছে ভার্বের সাথে আইএনজি হবে তাই দিলাম গোয়িং টু স্কুল। আমরা আরও একটি উদাহরণ যদি নেই, যেমন তারা ভাত খাইতেছে, তারা ভাত খাচ্ছে বা খাইতেছে, অর্থাৎ এই মুহূর্তে তাদের কাজটা চলতেছে, তারা ভাত খাওয়ার অবস্থায় রয়েছে। দে আর ইটিং রাইস। আমরা একই সাথে এই টেন্সের একই সাথে যদি আমরা ইন্টারোগেটিভের একটু অনুশীলন করে নেই, অর্থাৎ এই উদাহরণটা যদি একটু অন্যরকম লিখে নেই, তারা কি ভাত খাচ্ছে, তারা কি ভাত খাচ্ছে, অর্থাৎ তারা কি এই মুহূর্তে ভাত খাইতেছে বা তাদের কাজটাকে চলতেছে। এটা আমরা ইন্টারোগেটিভের নিয়ম অনুসারে অক্সিলিয়ারি ভার্বকে যদি আমরা সামনে নিয়ে আসি, অর্থাৎ আর দে ইটিং রাইস, তারা কি ভাত খাচ্ছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে এক্সাম্পলও আমরা একসাথে নিয়ে নিলাম। তারা কি ভাত খাইতেছে না, নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে যদি আমরা একটা উদাহরণ নেই কন্টিনিউয়াসের ক্ষেত্রে, এটা যদি এরকম লিখি, তারা কি ভাত খাইতেছে না, এটা একই সাথে কন্টিনিউয়াস, তার সাথে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এড করে দিলাম। আরেন্ট দে ইটিং রাইস। তাহলে এই উদাহরণের সাহায্যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একটা ধারণা পেলাম। অর্থাৎ বর্তমান সময়ে কোনো কাজ চলছে বা হচ্ছে রূপ যদি বোঝায়, আমার বাক্য যদি পড়ে এরকম কিছু বুঝি, তাহলে আমরা অনায়াসে ধরে নিতে পারি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই মুহূর্তে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা এটা সংজ্ঞা একটু দেখে নেই প্রথমে। যে টেন্স দিয়ে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান
এর উপর তো প্রকাশ করে তাকে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এটা বাংলায় চেনার কিছু উপায় রয়েছে, এগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে জয়াকার সো, জয়াকার সরস্বইকার, জয়াকার ছয়াকার ছে, জয়াকার চা, ছয়াকার চা দন্তান্ন, সো, জয়াকার সরস্বইকার ছি, এরকম যে কোনো একটি যুগে থাকতে পারে, জায়গায় থাকবেই। যেমন খাইয়াছি। আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা একটু লিখে নেই, আমরা জানি সাবজেক্ট বসবে, সাবজেক্টের পর হেল্পফুল বা অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ বা হ্যাজ বসবে, মূল ভার্বের ভিতরি অর্থাৎ পাস্ট পার্টিসিপল বসবে, আর যদি আমার অবজেক্ট থাকে সেটাও আমাদের একই সাথে যোগ হবে। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা লিখে নিলাম। একটু যদি উদাহরণের সাহায্যে বিষয়টা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি, আমরা প্রথমে বলেছিলাম তাকবীর ভাত খায়, তাকবীর ভাত খাইতেছে, আর এখন আমরা বলবো তাকবীর ভাত খেয়েছে। তাকবীর ভাত খেয়েছে, অর্থাৎ এইমাত্র তার কাজটা শেষ হয়েছে। তাহলে আমরা স্ট্রাকচারের মতো যদি লিখি, হ্যাজ ইটেন রাইস। আমরা যদি আরও একটি উদাহরণ নেই, তারিফ স্কুলে গিয়েছে। তারিফ স্কুলে গিয়েছে। তারিফ has gone to school. আমরা আরও একটা উদাহরণ দিই, আমি কাজটি করেছি। আমি কাজটি করেছি। আমরা যদি আরও কিছু উদাহরণ নেই, বিষয়টা আমাদের আরও ক্লিয়ার হবে। দিলাম, আমি কাজটি করেছি। এইমাত্র আমার কাজটা শেষ হয়েছে। I have done the work. যদি এরকম দেই, আমি তোমার চিঠি পেয়েছি। অর্থাৎ আমার কাছে তোমার কারো একটা চিঠি এসেছে। I have received your letter. আমরা এই উদাহরণের সাহায্যে বুঝতে পারলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আরও বেশ কিছু উদাহরণ হতে পারে, যেমন আমি মাঠে গিয়েছি, আমি স্কুলে গিয়েছি, আমি বাজারে গিয়েছি, তারা বাড়ি এসেছে, ছেলেরা মাঠে খেলেছে, সে ভাত খেয়েছে, রহিম করিম যে কোনো একটা নাম দিয়ে বলতে পারি, সে অঙ্কটি করেছে বা কবিতা লিখেছে। এরকম অজস্র উদাহরণের মাধ্যমে বিষয়টা আমাদের আরও ক্লিয়ার হতে পারে। আমরা সর্বশেষ যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। এটার সংজ্ঞাটা এরকম দাঁড়ায় যে কোনো টেন্স দিয়ে, অর্থাৎ যে টেন্স দিয়ে কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বোঝায়, তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ যে কোনো একটা কাজ পূর্বে শুরু হবে এবং এখনও চলমান অবস্থায় থাকবে। যদি এরকম বোঝায়, আমরা ধরে নিতে পারি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা একটু লিখি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্টের পর হবে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে, আর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, আর যদি আমার অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট অবশ্যই যুক্ত হবে, না থাকলে নাই। এই স্ট্রাকচারটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এখন আমরা এটা এই টেন্সের আলোকে কিছু উদাহরণ নিয়ে আলোচনা করি। যেমন লিখলাম, তাকবীর 2 ঘন্টা যাবত পড়ছে। অর্থাৎ সেই 2 ঘন্টা আগে পড়তে বসছিল, এখনও সে পড়তেছে, এরকম যদি বোঝায় এটা হবে এই টেন্স। এটা যদি আমরা লিখি হবে হ্যাজ বিন রিডিং
for 2 hours। এরপর আরো একটা উদাহরণের আমরা চেষ্টা করি। তারিফ 4টা থেকে খেলছে, তাহলে হবে has been playing since 4 o'clock। যদি আরেকটা উদাহরণ দিই, সকাল হতে বৃষ্টি হচ্ছে, সকাল হতে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই সকালে বৃষ্টি শুরু হয়েছিল, এখনো বৃষ্টি হচ্ছে। এটা এরকম হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আমরা যদি আরো একটা উদাহরণ নিয়ে বিষয়টা আলোচনা করি, অর্থাৎ আমরা 10 বছর ধরে, একটা উদাহরণ এরকম দিই, আমরা 10 বছর ধরে এ বাড়িতে বাস করছি। অর্থাৎ সেই 10 বছর আগে আমরা এখানে আসছিলাম আর এখনো আমরা এ বাড়িতে বাস করছি, এরকম যদি হয় এটা এই টেন্সের নিয়মে লিখলে হবে উই হ্যাভ বিন লিভিং in this house for 10 years। সেই 10 বছর আগে আমরা আসছিলাম আর এখনো এই বাড়িতে বাস করছি। আমি এখন একই সাথে 4টি বাক্য লিখে এই টেন্সটা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব। যেমন একটা বাক্য লিখি, একটা বাক্যই আমরা 4টি ফর্মে লিখি। যদি এরকম লিখি যে আমি ভাত খাই, আবার এটা যদি এরকম লিখি আমি ভাত খাইতেছি, আবার যদি লিখি আমি ভাত খেয়েছি, তাহলে ব্যতিক্রমটা কোথায় আসে? আমি ভাত খাই, এটা আমার একটা হ্যাবিট, আই ইট রাইস। আর যখন আমি খেতে থাকবো তখন বলবো আই এম ইটিং রাইস। যখন আমার শেষ হবে আই এম ইটিং রাইস। যখন আমার শেষ হবে বলবো আই হ্যাভ ইটেন রাইস। ব্যবধানটা হচ্ছে আমি খাই, আই ইট রাইস, প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যাকে আমরা বলি। আমি ভাত খাইতেছি, অর্থাৎ আমার কাজটা চলতেছে, আই এম ইটিং রাইস। আমি ভাত খেয়েছি, আমার খাওয়াটা শেষ, আই হ্যাভ ইটেন রাইস। এরকম বলতে পারি আমি বই পড়ি, আমি বই পড়িতেছি, আমি বই পড়েছি, আমি সকাল থেকে এখন অবধি বই পড়তেছি। এই যে ভিন্নতা, এই ভিন্নতাগুলো যদি ক্লিয়ার হয় তাহলে টেন্স সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা হবে। আশা করি এই টেন্সের উপর এই ক্লাস